বন্ধুগণ নমস্কার। আগের আমি ভিডিওতে বলেছিলাম যে সিজিপি প্রজেক্ট দিল্লিতে যেটা চলছে তার পরবর্তীকালে কি ঘটনাটা হয় সেটা সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। আপনারা বোধহয় আমার সেই পুরনো ভিডিওটা যেটা আমি আজকে আপলোড করেছিলাম সেটা বোধহয় দেখেছেন। তো তারপরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে বলছি এবং আমার যে নিজস্ব ধারণাটা বিশ্লেষণটা সেটা আমি আপনাদেরকে বলবো। প্রথম হচ্ছে সিজিপি প্রোটেস্ট যেটা খুব শান্তিপূর্ণ হওয়ার কথা ছিল, সেই শান্তিপূর্ণ যে প্রতিবাদটা সেই প্রতিবাদটা ধর্নাটা শান্তিপূর্ণ হলো না, সেটা ভায়োলেন্ট হল। পুলিশের নির্দেশ অমান্য করে তারা জোরজবস্তি পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের দিকে যেতে হাজির করলো। এটা একটা দেখা গেল। দ্বিতীয় হচ্ছে যে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপ যন্তর মন্ত্র না এসে তারা অন্য দিক দিয়ে বিভিন্ন জায়গায় যে হাজির ছিল, যেমন রেল ভবনের সামনে, শাস্ত্রী ভবনের সামনে ইত্যাদি ইত্যাদি, এবং ব্যারিকেড ভেঙে দিয়ে তারা যেতে শুরু করলো। তারপর দেখা যাচ্ছে সেখানে একটা যে ট্রাক এসেছিল, ট্রাকের মধ্যে একটা ভর্তি পাথরও ছিল এবং এই সিজেপির যে সমর্থকরা তারা পাথর ছুঁড়তে শুরু করলো পুলিশের উপর। বেশ কয়েকজন পুলিশের উপরে পাথরও ছুঁড়েছে, সে দৃশ্যও কিন্তু দেখা গেছে। ঠিক ওই সময় দেখা যাচ্ছে অভিজিৎ দীপকে, সে কিন্তু ওখানে নেই, সে 3-4 ঘন্টা কোথায় পালিয়ে গেছিলো বোঝা গেল না। সাধারণভাবে যেটা হয় যে কোনো এরকম শান্তিপূর্ণ আন্দোলনে মানুষ মার্চ করার পর যেখানে পুলিশ তাদেরকে আটকে দেয় সেখানে তারা বসে গিয়ে তাদের দাবি দাওয়া রাখতে থাকে, কিন্তু এরকম ভায়োলেন্ট প্রোটেস্ট হয়নি। আসলে দেখা যাচ্ছে কি যে এই যে প্রোটেস্টটাই ভেতর থেকে যখন গত একদিন আগে সোনম ওয়াংচুক যিনি অনশনে ছিলেন তাকে যখন তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলো, সেটা হাইকোর্টের নির্দেশে, তারপরে যখন 20 তারিখে মার্চের যে ঘোষণা দিয়েছিল, পার্লামেন্ট মার্চের ঘোষণা সিজি পার্টির পক্ষ থেকে, এবং পদত্যাগ প্রথমে নরেন্দ্র মোদী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছিল, তারপর আবার তারা নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইতে আরম্ভ করলো। দেখা গেল তাদের এজেন্ডাটা আলাদা। এরপর বোঝা গেল যে ওখানে সমস্ত যে মাওবাদী মানে আরবান নকশাল মূলত তারা, এবং বামফ্রন্টের বাম লিবারেলদের যে জমাবড়া, সেই জমাবড়া সেখানে হয়েছে, তাদের জমায়েতটা হয়েছে। অর্থাৎ বিষয়টা খুব পরিকল্পনা করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসা হয়েছে ওখানে, যাতে করে ওখানে একটা গোলমাল তৈরি করা যায়। এখন এইটা আসলে এটা ছাত্রদের আন্দোলন বলে বলা হবে না, ওখানে আরও অনেক রকম স্লোগান উঠেছে, হিন্দু বিরোধী স্লোগান উঠেছে, এবং মাতা সীতা ও ভগবান রামের নামে কথা বলা হয়েছে। এর বাইরে অন্য ধর্মের মহিমা মণ্ডন করা হয়েছে। এর বাইরে হচ্ছে যে হিন্দু বিরোধী বক্তব্য রাখা হয়েছে, কারণ যে মূল যে প্রতিবাদী সে অভিজিৎ দীপকে, সে নিজেকে ওখানে বারবার দলিত বলে বর্ণনা করছে। তার মানে কি সে শুধু দলিত ছাত্রদের জন্য কথা বলছে? ছাত্র ওখানে নেই বলা যায়। দ্বিতীয়ত সে কখনো সংবিধান নিয়ে হাতে করে নিয়ে ঘুরছে, কখনো আবার দেখা যাচ্ছে কোনো কমেডিয়ানের হাতে মাইকের তুলে দিচ্ছে, মাইকের মাউথপিস তুলে দিচ্ছে। এরকম ব্যাপার ঘটনাগুলো ওখানে দেখা যাচ্ছে ঘটছে। আবার একজনকে অনশনে বসিয়ে দিয়ে তারপর নিজেরা দিব্যি ওখানে পকোড়া, সিঙাড়া, বিরিয়ানি, ছোলা বাটোরা এইসব ওখানে খাচ্ছে। এরকম নাটক তো বেশ কদিন ধরেই চললো। সরকারও, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এতদিন পর্যন্ত সরকার কেন বসতে দিচ্ছে, সেটাও আমার কাছে একটা বড় প্রশ্ন, অনেক আগেই দিকে তুলতে চাচ্ছিল। প্রথম যেদিন প্রোটেস্ট করতে হয় সেদিন সন্ধ্যা 5টা পর্যন্ত প্রোটেস্ট করার কথা ছিল, তো সেদিন 5টা পর্যন্ত প্রোটেস্ট করার পরই তাকে তুলে দেওয়া উচিত ছিল। তারপর সে বিভিন্ন 3-3টে রাজ্যে, উত্তরপ্রদেশে এসেছে, রাজস্থানে গেছে, বিভিন্ন জায়গায় যে প্রোটেস্ট করার চেষ্টা করেছে শহরগুলোতে, তো সেখানে কিন্তু সে খুব একটা সুবিধা করতে পারেনি, ফলে সেখানে খুব একটা জমায়েত হয়নি, সামান্য কিছু জমা দিয়েছে তেমন কিছু। তারপর সে আবার ফিরে এসে বসলো, এবং ফিরে এসে বসার পর আবার দেখা যাচ্ছে সেখানে যে ওই অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুককে নিয়ে সাইড করলো, এবং অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিস্টরাও সেখানে দিনের পর দিন আসতে শুরু করেছে। ফলে এবং পরে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতারা সেখানে হাজির হচ্ছে। তার মানে এদের ভেতরে একটা গভীর কোনো ষড়যন্ত্র ছিল, এবং ষড়যন্ত্র হচ্ছে এরা চাইছিল যে কোনোভাবে আজকে যেহেতু পার্লামেন্টের সেশন শুরু হয়েছে, বর্ষাকালীন সেশন, সেইভাবে পার্লামেন্টের মধ্যে ঢুকে যাতে কীভাবে আমরা ঝামেলা করতে পারি এবং আরও মিডিয়া টেনশন পেতে পারি। মিডিয়া টেনশন তারা এমনিতেই পেয়েছে, সেটা কোনো কথা। এর মধ্যে দেখা গেলো হাসপাতাল থেকে সোনম ওয়াংচুক বলেছিল কোনো নেতা দেখা করলে আমি আমার অনশন ভেঙে দেবো, সে নাকি হাসপাতালে অনশন করছে। তারপর সরকার কৌশল বদলে দেখা গেল এদের যে দুজন প্রতিনিধি, সেই দুজন প্রতিনিধিকে অর্থাৎ দীপকে বাদ দিয়ে একজন ছিল আশুতোষ রেঙ্কা আর একজন সৌরভ দাস,
এদের দুজনকে ডেকে নিয়ে যে বিজেপি নেতা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছে। তাকে দেখা গেল একটা দাবিপত্র দিয়েছে। সেই দাবিপত্রে তারা কী কী চায় সেসব হয়তো তাদের লেখা আছে। তো বিষয়টা হচ্ছে যে এরকম ধরনের প্রতিবাদ করেই যদি সরকারকে ফেলে দেওয়া যায় বা সরকারের মন্ত্রী বদল করে দেওয়া যায় বা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা যায়, সেটা গণতান্ত্রিক ব্যবস্থায় কতটা সমীচীন। তারা শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের কথা ভেবেছে। ওখানে তো একজনকে বলতেও শোনা গেল যে আমরা পার্লামেন্ট দখল করব, ভাঙচুর করব, নেপালের মতো করে দেবো, বাংলাদেশের মতো করে দেবো, এরকম কথা বলা গেলো। নেপালে যে চেঞ্জেস যে হয়েছিল, তারপর যে নির্বাচন হয়েছে, সেখানে যে প্রধানমন্ত্রী হয়েছে, তারপরে এখন তার বিরুদ্ধে আবার জেনজি অভিযোগ করছে। কারণ বললেই রাতারাতি কেউ একটা আন্দোলন থেকে এসে প্রধানমন্ত্রী হয়ে গেলে সে যে সেখানকার যে সমস্যার জন্যে প্রতিবাদ করছিল সেই সমস্যার সমাধান করতে পারে। তার বিরুদ্ধে এখন যে বালেন্দ্র সাহা যে এখন নেপালের প্রধানমন্ত্রী, কদিন আগে তার বিরুদ্ধে আবার একটা প্রতিবাদ হয়েছে, জেনজি প্রতিবাদ। কারণটা হচ্ছে জেনজি যে উদ্দেশ্য নিয়ে প্রতিবাদটা করেছিল সেই উদ্দেশ্য সফল হয়নি। সেরকম বাংলাদেশে কী হলো, বাংলাদেশে আপনার যে যারা প্রতিবাদে বেশি অংশগ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ওই যে একটা নতুন এনসিপি বোধ হয়, ন্যাশনালিস্ট বা এনবিপি কিছু একটা, ন্যাশনালিস্ট বাংলাদেশ পার্টি জাতীয় কিছু একটা দল করেছে, সেই নাহিদ হোসেন এবং জামাত তারা একসঙ্গে মিলে নির্বাচন লড়েও কিন্তু তারা কিছু জয়লাভ করতে পারেনি। অর্থাৎ আর দেখা গেল যে তাদেরকে মানুষের যে ভোটের অংশগ্রহণ, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের যে ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নে কিন্তু অধিকাংশ জন তো সায় দেয়নি। ফলে খালেদা জিয়ার যে পুত্র বিএনপির, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তিনি বিদেশ থাকতেন, তিনি সেখান থেকে ফিরে এসে তার হাল ধরলেন, এর মধ্যে তার মাতা গত হয়েছেন এবং তারপর দেখা গেলো তার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তিনি এখন সরকার চাইছেন। এবং বাংলাদেশের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। একবার এই ধরনের কোনো আন্দোলনে যে পরিমাণ ড্যামেজ হয়, ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ বলুন, ব্যবস্থাপনার ড্যামেজ বলুন, সেই ড্যামেজটা পূরণ করতে কিন্তু যথেষ্ট সময় লাগে। শ্রীলঙ্কার অবস্থা কীরকম, শ্রীলঙ্কার ঘটনা হওয়ার পর শ্রীলঙ্কার যে আর্থিক অবস্থা ছিল খারাপ, সেটা বলার মতো নয়। প্রতিবেশী দেশ বলে ভারত ব্যাপক সাহায্য করে শ্রীলঙ্কাকে একটা জায়গায় তুলে এনেছে। তো ফলে এদের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা মোটেও ভালো ছিল না। এরা সংসদের মধ্যে ঢুকে যে আজকে যেহেতু প্রধানমন্ত্রী সংসদে ছিলেন, প্রধানমন্ত্রী মোদিজিকে একটা টার্গেট করার মানসিকতা নিয়ে গেছিলেন। এবং এই যে সমস্ত আরবান নকশাল এবং বিভিন্ন মাওবাদী এবং যে বামপন্থী ছেলেরা সিজেপি, জেএনইউ থেকে সমস্ত আইসা, এসএফআই, এই যে সমস্ত ছেলেপুলেরা একসঙ্গে দল বেঁধে এসে হাজির হচ্ছে, তারা রাতভর কালকে তারা যুক্তিযাত্রা করেছে, তারা হোয়াটসঅ্যাপে করে বিভিন্ন মেসেজ দিকে হাজির হওয়ার চেষ্টা করেছে। তো সরকারের ওভার কনফিডেন্সও এইটা একটা বিষয়টাকে এই জায়গায় নিয়ে আসতে একটা সাহায্য করেছেই বলা যায়। সরকার যে প্রথম দিন থেকে এটাকে কড়া করে দমন করতো, তাহলে সুবিধে হতো। যদি যেদিন সোনম ওয়াংচুককে তুলতো সেদিন রাত্রেই যদি এদের আপনার পাত্তাড়ি গুড়িয়ে দেওয়া হতো, তাহলে এই যে 72 ঘন্টা তারা সময় 3 দিন পেয়ে গেল যাতে করে তারা সংগঠিত হতে পারে এবং তার মধ্যে রাজনৈতিক নেতারাও সেখানে যেতে হাজির হলো, এটা তাদের কাছে একটা সুযোগ কিন্তু করে গেছে। তবুও শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে যে এই যে ধর্নাটা ফ্লপ হয়েছে, এর থেকে ওদের কিছু লাভ হবে না এবং সরকার এরপরে এইসব বিষয় নিয়ে ভীষণ সতর্ক হয়ে যাবে। সরকার একটু ওভার কনফিডেন্স, আমি আগেও ভিডিওতে বলেছি, আপনি যদি আমার পুরাতন ভিডিও না দেখে থাকেন তাহলে সার্চ করে দেখবেন যে সরকার ভেবেছিল যে এটা দিয়ে এমন কিছু হবে না, কিন্তু এইভাবে যে চারদিক থেকে নেতারা এবং বাম লিবারালরা ঘিরবে এবং এদের যে পৃষ্ঠপোষক যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও সেখানে যে হাজির হয়ে জনগণকে উস্কাতে চেষ্টা করবে এবং যে যুবকদিকে উস্কাতে চেষ্টা করবে, সেটা বোধহয় সরকারের এতটা ইয়ের মধ্যে ছিল না। তো যাই হোক, ঘটনাটা ঘটেছে। এখন তো আস্তে আস্তে করে সেই যন্তর মন্তর খালি করে দেওয়া আছে। তারপর দেখা যাচ্ছে তারা সব সেই যন্ত্রার একটা ঝুন্ড, একটা গোষ্ঠী সব কর্নার প্লেস এবং তার চারদিকে হাজির হয়ে গেছে, যে তারা সেখানে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে ইয়ে করছে। এবং দেখা গেছে ওখানে যে পার্লামেন্ট অভিযানের যে মিছিল তারা করেছে, সেখানে দেখা যাচ্ছে তারা কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা নিয়েও এসেছে। কিছুজন যদিও আবার ভারতের ঝান্ডা নিয়েও ছিল, সেখানে ছিল 2-4 জন ছেলে, তারা ঝান্ডা নিয়েছে। কেউ কেউ দেখা যাচ্ছে আবার অন্য সেই যে সেরকম শুধুমাত্র লোকজনের জন্য আন্দোলনটা হয়নি, কিন্তু দেখা যাচ্ছে এইভাবে বিভিন্ন গোষ্ঠী তারা কিন্তু ওখানে যে হাজির হয়ে গেছে এবং হাজির হয়ে যে তাদের নিজেদের যে এজেন্ডা সেগুলো তুলে ধরার চেষ্টা করছে। অর্থাৎ একদিক থেকে বলা যায় এই যে ধর্নাটা এবং অনশনটা, এটাকে বিভিন্ন দল গোষ্ঠী মিলিয়ে তাদের নিজেদের স্বার্থে এইটাকে একটা হাইজ্যাক করে নিয়ে একটা দিল্লিতে অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছিল। এটা ভারতের যে আপামর যুব সমাজ, তার সঙ্গে কোনো সম্পর্কই নাই। এটা ওই দুপাহিয়ার যে স্থানীয় কিছু যুবক
এবং দিল্লিতে কিছু থাকে ছেলেপুলে তাদেরকে ভোটকে নিয়ে আসা আর আশপাশের জায়গাতে কিছুকে নিয়ে আসা, এর বাইরে এটা কিছুই নয়। এটা একদম সরাসরি ফ্লপ হয়েছে, এটা আমি মনে করি। এবং আগামী দিনে সরকারেরও এই সমস্ত ধরনের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ আমরা দেখেছি পার্লামেন্টে একটা সময় উগ্রপন্থী ঢুকে যে পার্লামেন্টতে গুলিগালা চলেছে এবং সেখানে যারা গার্ড ছিল সেই গার্ড মারা গেছে। একটা সময় দেখেছি দুজন যুবক পার্লামেন্টের মধ্যে ঢুকে কি একটা গ্যাস বিলুন গ্যাস কিছু ছুঁড়ে দিয়েছিল এমপিদের দিকে। তো এরকম কোনো ঘটনা ঘটলে তাহলে খুব মুশকিল, অথবা যদি ওখানে কোনো উগ্রপন্থী এসে যে সুইসাইড বোম্বার এসে বম ব্লাস্ট করে দিত, তাহলে তো মারাত্মক ঘটনা দিল্লিতে আজকে ঘটে যেত। অতএব আগের দিনে সরকারকেও এসব ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এবং এই জাতীয় প্রোটেস্ট যাতে ওই রামলীলা ময়দান, এখন যেহেতু ওখানে নতুন সংসদ ভবন যে কাছাকাছি একদম, তারপর ওখানে এমপিদের সমস্ত বাসস্থান তৈরি হয়েছে, কর্তব্যপথ বা প্রধানমন্ত্রীর কার্যালয় তৈরি হয়েছে, বাসস্থান তৈরি হয়েছে। এইখানে পুরোপুরি আগামী দিনে যে কোনো রকমের ধর্না মিটিং পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত এবং সিল করে দেওয়া উচিত যন্তর মন্তরকে। এরকম সুযোগ আগামী দিনে কোনো রাজনৈতিক গোষ্ঠীকে বা দলকে বা এরকম কোনো গ্রুপকে আগামী দিনে না দিলেই বোধহয় ভালো হবে, এটা আমার একটা পরামর্শ। তো যাক, এর মধ্যে একটা জিনিস হলো যে এই যে ককরোচ পার্টি তার এক্সপোজড হয়ে গেছে এবং এখন তো দেখা যাচ্ছে দুটো তিনটে দল হয়ে গেল। দীপকাকে ডাকেনি, অর্থাৎ দীপকে একদিকে হয়ে গেল। সোনম ওয়াংচুককেও ডাকেনি সরকার, তার দিকে হয়ে গেল। শুধুমাত্র ওই যে যারা দিল্লি বেস যে দুজন যুবক ছিল, ওই আশুতোষ রেঙ্কা আর সৌরভ দাস, এদের দুজনকে ডেকে নিয়েছে, তাদের কাছ থেকে একটা যে তাদের দাবি সনদটা যে পিনারটা নিয়েছেন, বাস এই পর্যন্ত, এখানেই শেষ হয়েছে। তো মোটামুটি ধরে নেওয়া হচ্ছে যে আজকে এই ধর্না শেষ হলো এবং আগামী দিনে সরকার এই বিষয়টাকে নিয়ে খুবই গভীরভাবে ভাববে, পুলিশ প্রশাসনও ভাববে। পুলিশের দিক থেকেও আরও একটু অনেক আগে থেকে সতর্ক হলে পড়ে, যেভাবে অন্যান্য জায়গায় যন্তর মন্তর বাদ দিয়েও বাইরে বাইরে যেভাবে হচ্ছে কি যে আপনার যুবকরা জমিয়েছিল, ছোটো ছোটো গ্রুপ করে নিয়ে জমিয়েছিল, অর্থাৎ যখন পার্লামেন্টের কাছাকাছি এসে মার্চটা সেখানে তারা ঢুকে গিয়ে গোলমাল পাকাবে, সেগুলো যদি আগের থেকে খুব তৎপরতার সঙ্গে লক্ষ্য রাখতো, তাহলে আজকে যে একটা ঘটনা ঘটলো দিল্লিতে সারা পৃথিবীর বিভিন্ন দেশের এম্বাসি আছে এবং সারা পৃথিবীর মিডিয়া ওখানে আছে। এবং আজকে সকালে দেখছিলাম এই পাকিস্তানি দুজন, একজন আমেরিকায় থাকে, একজন পাকিস্তানি, তারা এই দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ নিয়ে আলোচনা করে ভারতের সমালোচনা করছে। তো ফলে এই বিষয়গুলো এখন তো ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত পৌঁছাবে। কালকে দেখবেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে বেশ কিছু হয়তো আলোচনা হয়েছে বা লেখালেখি হবে। তারপর তো লেফট লিবারেলটা আছে এই সমস্ত আর্টিকেল লেখার জন্য, তারা বিভিন্ন আর্টিকেল লিখে বিভিন্ন পেপারে ছাপবে। প্রথম পাতাতেই যে আজকের বিভিন্ন ঘটনার যে ছবি, সেই ছবি তুলে ধরা হবে এবং সবাই মিলে এখন দেখা যাবে ধীরে ধীরে হয়তো সরকারকে দোষারোপ করতে হবে। দেখছিলেন একজন অলরেডি সরকারকে দোষারোপ করে একটা ভিডিও করে অলরেডি আপলোড করে দিয়েছেন এবং কোথায় কোথায় সরকারের ভুল হয়েছে সেগুলো দিয়ে বলছেন। তো এটাও আগামী দিনে আবার সরকারের সমালোচক যে কন্টেন্ট ক্রিয়েটার তো বহু আছে, তারা এটাকে নিয়ে রাস্তায় নেমে পড়বে। তো আগামী দিনে সরকার এসব ব্যাপারে আশা করি সরকার সতর্ক হবে এবং এটা খুব কাজের কাজ কিছুই হয়নি। এর একটা ভিন্ন মানসিকতা নিয়ে দেশে একটা অস্থিরতার চেষ্টা করছিল। দেশের 140 কোটি লোকের যে সমর্থনে একটা সরকার, সেই সরকারকে 2-5,000 10,000 লোক যে কোনো রকম দিল্লিতে হাজির হয়ে সরকারকে পতন ঘটিয়ে দিয়ে এবং একটা গোলমাল করে সারা দেশে একটা অস্থিরতা দেবে, এটা সারা দেশের লোক একদমই চাইবে না। এতে যদি দম থাকে তাহলে আগামী দিনে যে কোনো রাজ্যে 8টা রাজ্যে নির্বাচন হবে, সে রাজ্যের নির্বাচনগুলোতে যে কোনো জায়গায় ভোটে দাঁড়িয়ে জয়লাভ করে দেখে দিক, কোনো 2029 সালে যখন লোকসভা নির্বাচন হবে তখন সেখানে কোথাও যে ভোটে দাঁড়িয়ে নিজেরা জয়লাভ করে দেখিয়ে দিয়ে মানুষের যে মুদ্রা, ছাত্রদের যে মুদ্রা, সেই মুদ্রাগুলো এখানে নিয়ে এসে হাজির হোক। শিক্ষা সংস্কারের কথা আবার বলছে, শিক্ষা সংস্কার বললে এত সহজে শিক্ষা সংস্কার না। শিক্ষা সংস্কার অনেক জটিল ব্যাপার একটা। শিক্ষা সংস্কারের বিভিন্ন সিলেবাস পরিবর্তনের ব্যাপার আছে, পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। একটা প্রচলিত ব্যবস্থার থেকে আমূল শিক্ষা সংস্কার বিষয়টা এত সহজ নয়। এই সরকার ধীরে ধীরে শিক্ষার মধ্যে সংস্করণের চেষ্টা করছে। ক্রস যে ডিসিপ্লিন নিয়ে নতুন নতুন কোর্স চালু হচ্ছে, বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি এদেশে আসছে, এসে নতুন নতুন স্ট্রিম খুলছে। অতএব বিষয়টা বললেই আমূল শিক্ষা সংস্কার, এটা এত সহজ ব্যাপার নয় যে বললেই হয়ে যাবে। এসব অমূলক দাবি, এসব দাবির পিছনে বিশেষ কোনো যুক্তি নেই। আসলে কিছু একটা বলতে হবে, তাহলে আমি একটা কিছু ইস্যু দিই, একটা কিছু বলে দিই, এরকম হচ্ছে ব্যাপার। আসলে এটা কোনো যে সত্যিকার ছাত্রদের স্বার্থে যে আন্দোলন, সেটা নয়। যারা নিট পরীক্ষা দিচ্ছিল, তারা পরীক্ষা দিচ্ছে, তাদের রেজাল্ট এসে গেছে, তারা
আস্তে আস্তে ভর্তি হচ্ছে এবং আগামী দিনে পরীক্ষা আরও স্বচ্ছ হবে এবং আগামী দিনে আরও এই সমস্ত প্রশ্নলিখিত প্রশ্নে আর এই কোচিং সেন্টার যারা এই সমস্ত পিছনে অনেক ক্ষেত্রে যুক্ত থাকে তাদের প্রতিও সরকার অত্যন্ত কড়া মনোভাব নিয়ে বিহারের ঘটনা থেকে বোঝা গেছে যে 2 কোচিং সেন্টারের মধ্যে কীরকম ঝুট ঝামেলা হয়েছে। তো ফলে আগামী দিনে সরকার নিশ্চয়ই সতর্ক হবে, এটা আশা রাখি, এবং এই ধরনের প্রোটেস্টকে আদৌ বরদাস্ত করবে না, এটাও হচ্ছে যে নিশ্চয়ই হবে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।